আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আরো একটা লেকচারে দেখা হয়ে গেল। তো আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার হচ্ছে লাস্ট লেকচার চলে এসেছে। চ্যাপ্টারটার ভিতরে জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে কঠিন লাগে, সেটা হচ্ছে কিছু আকরিকের নাম আছে যেগুলা একদম মুখস্থ টাইপ ডিরেক্ট চলে আসে। হ্যাঁ, একদম হচ্ছে ডিরেক্টলি যেভাবে পরীক্ষায় মানে যেই আসবে যে এইটার সংকেত কি হবে ওইটার সংকেত কি হবে, ঠিক ওই জিনিসগুলো হচ্ছে আজকের লেকচারে আছে। সো আমরা ওই বোরিং লেকচারটার দিকে যাচ্ছি, তো একটু ঠান্ডা মাথায় শুনবেন। আর এরপরে হচ্ছে ক্লাসের লাস্টে দিয়ে গেলে আমরা হচ্ছে কিছু অ্যাসিডের কম্পারিজন পাবো, যেগুলো হচ্ছে এক্সামে প্রচুর পরিমাণ আসে। তো আমরা ওই দিকটা হচ্ছে ভালো করে ফোকাস করে ফেলবো আর কি। তো আমরা ফার্স্ট একটু আজকে টপিকের দিকে চলে যাই, সেটা হচ্ছে এই যে আমাদের ব্যাপারটা আজকের এই যে আকরিক যে ব্যাপারটা আমি বলতেছিলাম, আর এরপরে আছে আমাদের অ্যাসিড সমূহ। দুই রকম অ্যাসিড আসবে মূলত, একটা হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড, আর এটা হচ্ছে কি আমাদের হাইড্রা অ্যাসিড, HCl বা HF এরকম টাইপের যেগুলো আছে সেগুলা। তো এখন এই দুটো নিয়ে হচ্ছে আমরা ঠিকঠাক মতো কাজ করব, যেন আমাদের খুব সুন্দর করে এই দুটো জিনিস এক্সিকিউট করা যায়। আর আকরিক বলতে বেসিক্যালি কি বুঝায়? আকরিক বলতে বেসিক্যালি বুঝায় যে আমাদের যে সকল যৌগ, সালফার বা হচ্ছে এরকম অনেকগুলা যৌগ বা অনেকগুলা কিছু আছে নেচারে, যেই ধাতুগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যৌগ আকারে থাকে। তো ওই যে প্রকৃতিতে প্রাপ্ত যে যৌগগুলো আমাদের কাছে আছে, ওই যৌগগুলা নিয়ে আমাদের কাজ করতে হয়। সো ওই যে যৌগগুলা ওইগুলাকে আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত বলে, ওইগুলোকে আমরা খনিজ বলে থাকি। ওই খনিজগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি আকরিক। ঠিক আছে। সো ওই জিনিসটাকে যদি আমরা একটু সামনের দিকে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি দেখেন, যে আমরা হইতেছে এখানে এমসিকিউতে যদি ভালো করে দেখেন, তাহলে কিন্তু অলমোস্ট এই জায়গাগুলোতে অলমোস্ট প্রতি বছর কোনো না কোনো জায়গায় আসছে। তো এখন রিসেন্টলি 3-4 বছর ডিউতে হয়তো আসে নাই, বাট আসতে কতক্ষণ, ঠিক আছে, কারণ সবগুলো জায়গায় তো আসতেছে। তো একটু ঠান্ডা মাথায় একটু দেখবেন যেন আমরা সবকিছু ঠিকঠাক মতো পেরে যাই। ওকে, আচ্ছা। এখন দেখেন এই পার্টটুকুর ভিতরে ফার্স্টে হচ্ছে আমাদের পর্যায় সারণী একটু দেখাই নিচ্ছি, কারণ এটা পর্যায় সারণীর চ্যাপ্টার ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পর্যায় সারণী পড়েছি। আর এখানে আমি দেখাতে যাচ্ছি এরকম যে আমাদের ধাতুর যে অক্সাইড গুলো আছে, ধরো তোমার কাছে ছিল লিথিয়াম অক্সাইড, বা তোমার কাছে ছিল কি সোডিয়ামের অক্সাইড, আবার এখানে সোডিয়ামের অনেকগুলো ছিল, যেমন ধরো সোডিয়াম কার্বনেট ছিল, বা তুমি যদি কাজ করো তাহলে Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট ছিল, বা Na2S4O6 টাইপের যৌগ ছিল। ঠিক আছে। তো এই যে যৌগগুলো আছে, এগুলা কিন্তু আলটিমেটলি ওই আকরিকের জিনিসপাতি হিসেবে কাজ করে। বা তুমি যখন ক্যালসিয়ামকে নিয়ে কাজ করো, তখন ক্যালসিয়ামের জন্য কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, বা ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম কার্বাইড পাওয়া যায়, ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম সালফেট পাওয়া যায়। এগুলো কিন্তু আলটিমেটলি গ্রুপ 2 এর যৌগ হিসেবে কাজ করতেছে। সো আলটিমেটলি এই জায়গাগুলোতে কিন্তু খুব ইজিলি যৌগ তৈরি করে ফেলা যায়। ঠিক আছে। সো এগুলো কিন্তু আলটিমেটলি কার যৌগ? আমাদের কোনো না কোনো ধাতুর যৌগ বা অধাতুর যৌগ। সেগুলো কিন্তু আলটিমেটলি কি হিসেবে কাজ করে বলতো? আকরিক হিসেবে কাজ করে। আবার এই সাইডে যখন তুমি হ্যালোজেনকে নিয়ে কাজ করতেছিলে, তখন হ্যালোজেনও কিন্তু অনেকগুলো টাইপের হয়, বা অ্যালুমিনিয়াম নিয়ে কিন্তু কি হয়, Al2O3 হয়, বা এখানের মধ্যে কি NaF NaAlF6 টাইপের যৌগ হয়, যেটাকে আমরা বলি ক্রায়োলাইট। ঠিক আছে। এছাড়া আমাদের PbS হয়, গ্যালেনা। এছাড়া আমার HgS হয়। ঠিক আছে, আমাদের মার্কারি সালফাইড হয়। এছাড়া আমাদের কাছে এরকম আরো অনেক কিছু হয়, যেমন স্টানাম ক্লোরাইড হয়ে থাকে। স্টানাম হচ্ছে স্টানাস এবং স্টানিক ক্লোরাইড। ওই যে ছোটবেলায় পড়ছিলাম না, যে আস আর ইক যদি হচ্ছে কি হয় Fe2+ হয়, তখন এটা কি হয়, এটা তার ছোট যোজনী। যখন আমার SN4+ হয়, তখন কি সেটা তার বড় যোজনী। বড় যোজনী যদি হয় তাহলে লাস্টে বসে ইক, তাই নাম হয়েছে স্ট্যানিক ক্লোরাইড। আর যখন হচ্ছে দুইটা, তখন তার ছোট যোজনী, তার আমার নাম হচ্ছে স্টেনাস ক্লোরাইড। ঠিক আছে। তো এগুলো একটা মনে রাখতে হয় আমাদের আর কি, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেনাস, আর এটা কি হচ্ছে স্ট্যানিক। আর এটা থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলো চলে আসে, যেখানে কি ছিল FeCl2 FeCl3, তাহলে এখানে হচ্ছে +2, এটা হচ্ছে +3। তাহলে অবশ্যই কি এটা যেহেতু ছোট যোজনী, তাহলে এখানে বসবে ফেরাস, তার মানে কি হবে ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড। আর এখানে কি হবে ইক, যেহেতু বড় যোজনী, তাহলে কি হবে ফেরিক ক্লোরাইড। ঠিক আছে। দুইটার লাস্টে কিন্তু ক্লোরাইডটা আছে। হ্যাঁ, আমি লিখিনি ক্লোরাইড গুলো, আর সবগুলো লাস্টে কিন্তু ক্লোরাইড আছে। ওকে, আচ্ছা। আবার এখানে মধ্যে Al2O3 নিয়ে কাজ করছিলা, তখন Al2O3 ইন্টু 2 ইউনো পানি যদি সাথে নাও, তাহলে এটাকে আমরা কোরান্ডামও বলে থাকি। ঠিক আছে। সো এইগুলো আমি কিছু বেসিক কিছু, আমাদের একদম বেসিক কিছু এক্সাম্পল, যে এক্সাম্পল গুলা আমাদের আকরিক হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়। ওকে। সো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা কিছু ছবি দেখবো, যে ছবিগুলো হচ্ছে একটু ঘোলাটে, বাট আলটিমেটলি তুমি দেখবা খুব সুন্দর করে সবকিছু দেওয়া আছে। অ্যাপেটাইট আছে, স্লেট আছে, হোয়াইট গ্রানাইট আছে, FeSO4 আছে, ডায়োরেল আছে, ডায়োরাইট আছে, মেলোডাইট আছে, এরকম অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের অনেকবার করে লাগতেছে। যেমন এখানে ম্যাগনেসাইট আছে, পরীক্ষায় প্রচুর আসে। গ্যালানাইট আছে, প্রচুর আসে, PbS টাইপের, বা এখানে অ্যান্টিমনি টাইপের আছে, অনেকগুলো আছে। তো এখন এরকম টাইপের যে যৌগগুলো আছে, এগুলো এক্সামে কি আসে বা তোমার কি পড়তে হবে, ওটা হচ্ছে আমরা নেক্সট পেজে আছে, যেখানে কি করতে হয়। এখানে হচ্ছে আমাদের আর সাইন আছে,
আর্সাইনটা কি? আর্সেনিকের একটা যৌগ। যখন আর্সেনিক আর হাইড্রোজেন মিলে যুক্ত হয় তখন তাকে আমরা আর্সাইন বলি। তাহলে এখানে নাম কি হয়ে যাবে? AsH3, কারণ আর্সেনিকের যৌগিনী কত? 3। অপরদিকে এখানে কি আছে? কপার পিরাইডস। কপার পিরাইডস মানে কি? এখানে হচ্ছে কপার, ফেরাম আর সালফারের যৌগ CuFeS2। এখানে কি আছে? পার অক্সিনাইট্রিক অ্যাসিড। এটা কাকে বলা হয়? আমার দেখো HNO3 যেটা আছে ওইটার সাথে যখন আরো একটা অক্সিজেন যোগ করা হয় তখন তৈরি হয় HNO4। ওটাকে আমরা কি বলি? পার অক্সিনাইট্রিক অ্যাসিড। ওকে, এরপরটার মধ্যে কি বলছি? প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস কোনটা? যখন দুইটা CO আর একটা N2 পরস্পর যুক্ত হয়ে যায়, বা এখানটার ভিতর হিরক্স নিয়ে কাজ করতেছে, সেটা কি? FeSO4। বা ওয়াটার গ্যাস কাকে বলছে? ওয়াটার গ্যাস পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে, খুব সাবধানে পড়বেন। অ্যান্টাসিড পরীক্ষা প্রচুর পরিমাণে আসে, ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে মিক্সচারটা, ওই জিনিসটা প্রচুর আসে পরীক্ষায়, ঠিক আছে? বা এখানে সিন্নাবার আছে, এটা কি? H2S এর মিক্সচার। বার্ন গ্যাস আছে, সালফার ডাইঅক্সাইড জিনিসটা। তারপর এখানের মধ্যে কি আছে দেখো? চিলি সল্ট পেপার আছে, NaNO3, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। অ্যাজেড পরীক্ষায় প্রচুর আসে। তারপরে যে স্টিফেনাইট, হ্যাঁ এটা একটু কম আসে, এটা ভালো করে পড়ো। জিপসাম, জিপসামটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখানে কি আছে? ইপসাম লবণ, এটাও অনেক ইম্পর্টেন্ট, যে ম্যাগনেসিয়াম সালফেট হয়। তারপর হচ্ছে এখানে কি আছে দেখো? এখানে ইম্পর্টেন্ট যেটা ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি, এই পানির অণু সংখ্যাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন যখন তুমি কপার সালফেট আর 5 অণু পানি যখন তুমি নাও তখন এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে তুতে, ঠিক আছে? বা তুমি গ্লুবার লবণ কাকে বলো বলো তো? তুমি যদি হচ্ছে এখানে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম সালফেট আর তার সাথে যদি 10 অণু পানি নিয়ে নাও তখন এটা কি লবণ বলে? গ্লুবার লবণ বলে না? সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ইপসম লবণ হইছে। রিন গ্যাস অত বেশি আসে না, জিঙ্ক ব্লেডটা পরীক্ষায় প্রচুর আসে। ফ্রিজিং গ্যাস পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এগুলা প্রত্যেকটা হয়তো তোমার কাছে শুনতে অনেক উইয়ার্ড লাগতেছে, বাট এগুলা সরাসরি সংকেত হিসেবে আসবে। তোমাকে বলবে যে এই যৌগটি নিচের কাজ, যেমন প্রোডিউসার গ্যাস নিচের কোনটি, ওয়াটার গ্যাস নিচের কোনটি, বা হচ্ছে এখানে সিন্না বা নিচের কোনটি। সো এগুলো ভালো করে তোমার কাছে পারতে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়বেন, ইনশাল্লাহ পারা যাবে। তো পরের পেজে যদি একটু যাই তাহলে আরো কিছু যৌগের নাম চলে আসবে এখানে, যেমন হোয়াইট বিট্রিয়ল চলে আসছে, এই যে জিঙ্ক সালফেট 7H2O, বা এখানের মধ্যে অ্যামিটল চলে আসছে, অ্যামোনিয়াম নাইট্রেট সাথে TNT, ঠিক আছে? ট্রাইনাইট্রোটোলুইন চলে আসছে, ঠিক আছে? আর এখানে কি হয়েছে? ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল মানে কিন্তু কি বলতো? তুতে। তো এখানে কি আসছে বলতো? কপার সালফেট 5H2O। আর অপর দিকে গেলে কি পাওয়া যায়? লাল চুনি পাথর বা রুবি, এগুলো এখানে আছে। চায়না ক্লে আছে। চায়না ক্লে কি বলতো? Al2O3, দুইটা SiO2 প্লাস দুইটা H2O, এগুলো নিয়ে কাজ করব। এখানের মধ্যে কি আছে? চাইনিজ হোয়াইট নিয়ে কাজ করব, ব্ল্যাক অ্যাশ নিয়ে কাজ করব, যে সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম সালফাইড আছে। এখানে অরপিমেন্ট আছে, সেটা কি? S2S3, এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, রাইট? আবার এখানে যখন তুমি কাজ করবা তখন কি হবে? এই যে পাইরোসালফিউরিক অ্যাসিড, তার মানে কি H2S2O7, এখানে যখন কাজ করতেছো পাইরোসালফিউরিক অ্যাসিডের পরে আছে কি? হাইড্রোসালফিউরিক অ্যাসিড, এর মধ্যে কি? H2S। পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট উপরেরটা, ঠিক আছে? আর এখানে কোরান্ডাম তো আছে, এই যে Al2O3 আছে, FeSO4 গ্রিন ভিট্রিয়ল আছে, পাইলোস আছে, তারপর হচ্ছে জুয়েলের বর্জ্য, এটা ইম্পর্টেন্ট। অয়েল অফ ভিট্রিয়লটা ভালো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। তো এগুলা যেগুলো আছে এগুলো ঠান্ডা মাথায় পড়লেই চলবে, আহামরি খুব একটা কঠিন কিছু না। ঠান্ডা মাথায় একটু পড়বেন তাহলে এক্সাম হলে পারা যাবে আর কি, হ্যাঁ? আচ্ছা, এবার পরের পেজ নিয়ে যখন কাজ করতেছি একটু খেয়াল করেন, এই পার্টটুকুর ভিতরে কি হয়েছে? এখানে আমাদের আরো কিছু যৌগ আছে, যেমন এখানের মধ্যে সীসা সুন্দর আছে, এই যে Pb3O4, এটা নিয়ে কাজ করতেছি, খুব সুন্দর একটা যৌগ আর কি এখানে। এরপর মধ্যে কি আছে? আর্সেনাইট, তো এখানে Ag2S আছে। নীলকান্ত মনিটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এই যে এত পার্সেন্টের মিক্সচারটা। তারপর সেসকো অক্সাইড, সেসকো অক্সাইডটা থায়োসালফেটটা, এটা মাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষা সবচেয়ে বেশি আসে, হ্যাঁ? আর এই সাইডের মধ্যে গ্লুবার লবণ, যে সোডিয়াম সালফাইড 10 অণু পানি বললাম, এখানে 10 অণু পানি হবে সাথে, একটু দেখে নিও। সেটা হচ্ছে এরপরে কি আছে? মেলেটিক অ্যাসিড পরীক্ষা অতটা বেশি আসে না, এটা পড়ো। যে কি আছে? মিসকাট অ্যাসিড বা লিথার্জিয়া কাজ করতেছি। আর আরেকটা আছে হচ্ছে PBS, ঠিক আছে? এটাকে আমরা বলেছি গ্যালেনা, একটু ভালো করে পড়ো কারণ গ্যালেনা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানের মধ্যে কি আছে? ওই যে স্টিবান, আর্সাইনের মতো স্টিবাইন, সেম জিনিস, ঠিক আছে? ওইটা ছিল কি? আর্সাইন, এটা হচ্ছে স্টিবাইন, সেম জিনিসপাতি আসবে, ওকে? সো এগুলো ভালো করে একটু পড়বা। এই ক্লোরো অরিক অ্যাসিড, এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, তো সাবধানে একটু, ওকে? আচ্ছা, এবার যদি একটু সামনের দিকে যাই তাহলে কি পাচ্ছি দেখো? এবার এখানে কোয়েশ্চেন কিন্তু এটাই করছে, দেখো কি বলছে? কোনটি স্ট্যানিক ক্লোরাইড? দেখছো একটু আগে তোমাদের কিন্তু শিখাইছিলাম আস আর ইক, যেহেতু সেখানে ইক লেখা আছে, স্ট্যানিক ইক, ইক আসছে, তাহলে কি SN2+ আর SN4+ এর মধ্যে কোনটা নিতে হবে বলতো? যেহেতু ইক, তাহলে বড়টা নিতে হবে। তাহলে বড়টা কোনটা বলতো? SnCl4, তাহলে অ্যান্সার হবে SnCl4, দ্যাট মিন্স এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে দেখো তো? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত।
তাহলে দেখো ম্যাগনেসিয়াম যেটা তার যোজনী হচ্ছে 2, ফসফেটের যোজনী কত 3, তাহলে সংকেত ক্রস গুণ করে দাও কত আসে Mg2PO4 এটা হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের পেজে যদি যাও তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, আচ্ছা একটু ছোট্ট জিনিসের মধ্যে কাজ করবো, দাঁড়াও ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, এখানে চলে আসবে Mg3PO4 তাই না, কারণ এখানে আর এখানে ক্রস গুণ করতে হচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি আমি বলতো, এখানে আমি পাচ্ছি শেষ পর্যন্ত Mg3PO4, এটা কত নাম্বার অপশনের মধ্যে আছে বলতো? Mg3PO4, এই যে ডি নাম্বার অপশনের ভিতরে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক অবস্থা। তো আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে কি ভাবো, কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এই কোশ্চেন করছে। কোরামডাম অবশ্যই Al2O3, অবশ্যই তার যৌগ, এটা না, কারণ হচ্ছে কি FeTiO3, এটা হচ্ছে আমার কি ইলমেনাইটের সংকেত, তার মানে এটা হবে না। ক্রায়োলাইটের সংকেত আমরা জানি সেটা কি NaLF6, তো এটাও হচ্ছে না, তাহলে এখানে কি অ্যান্সার হবে এই বি নাম্বারটা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের আকরিক হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে পেয়ে যদি কাজ করে তাহলে কি পাচ্ছি, কোশ্চেন করছে গ্যালেনাম, কি বলছিলাম গ্যালেনা কার সংকেত, গ্যালেনা হচ্ছে পিবিএস এর সংকেত। তাহলে পিবিএস টা কোন ধাতুর আকরিক কোশ্চেন করছে, তাহলে কোন ধাতুর আকরিক বলেন তো? এটা হচ্ছে আমার পিবি ধাতুর আকরিক, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে ভিতরে কোনটিকে বলছে নীরব ঘাতক হিসেবে কাজ করতে হয়, তা নীরব ঘাতক কোনটা বলতো? আমাদের ছোটবেলার জিনিস সিও, কারণ সিওটা কি করে, ওই যে একটু ভারী হয়, সিওটা ভারী হওয়ার কারণে কি হয়, সিওটা যেহেতু একটা ভারী গ্যাস, এজন্য কি হয়, ওই যে গুহা বা যে কোনো একটা বদ্ধ জায়গা যেগুলো আছে, ঠিক আছে, ওই বদ্ধ জায়গাগুলোর মধ্যে জমে থাকতে পারে। এই জমে থাকার কারণে যদি কেউ চলে যায় তাহলে ও কি করে ফেলে, ওকে ধীরে 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 মেরে ফেলে। তো এই জন্য এটাকে কি বলা হয় বলতো, নীরব ঘাতক বলা হয়। কি বলা হয় এটাকে? নীরব ঘাতক বলা হয়। সো এই হচ্ছে আর কি আমার বেসিক অবস্থা। তো আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে কি পাচ্ছি দেখেন তো, এই পার্টটুকুর ভিতরে আমরা এবার চলে আসছি আমাদের অ্যাসিডের দিকে। এখন এই অ্যাসিডের দিকে যাওয়ার আগে একটু খেয়াল করো, আমাদের অ্যাসিডের বেসিক কথাবার্তা কি ছিল, যে সে হচ্ছে জলীয় দ্রবণে H+ দান করবে, তাই না, H+ দান করবে। এখন এখানে খেয়াল করো, অক্সি অ্যাসিড বলতে কি বোঝায়? অক্সি অ্যাসিড বলতে বোঝায় যে আমার এরকম একটা অ্যাসিড লাগবে যার কাছে হাইড্রোজেন আছে, যার কাছে অক্সিজেন আছে, এবং তার কাছে একটা সেন্ট্রাল অ্যাটম আছে, মানে কেন্দ্রীয় পরমাণু আছে। ঠিক আছে, এই তিনটা মিলে হচ্ছে একটা অক্সি অ্যাসিড হয়। ওকে, এখন এই অক্সি অ্যাসিডটার ক্রম বা শক্তি যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে দুইটা রুল ফলো করতে হয়। এখন এক নম্বর রুল কি হচ্ছে, এক নম্বর রুল হচ্ছে এরকম যে তোমাকে এবার কম্পেয়ার করতে বলছে HClO4, এখানে আছে হচ্ছে H2SO4, এখানে আছে হচ্ছে HNO3, এরকম তিনটা আছে বা আরো থাকতে পারে। ঠিক আছে, এখন এখানে যেটা মেইন রুল সেটা হচ্ছে যে আমার যে কেন্দ্রীয় পরমাণুটা আছে, এই কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে, এই কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মানটা, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যেখানে যত বেশি হবে সেখানে ওই অ্যাসিডটার শক্তি তত বেশি আসবে। সহজ কথা, ঠিক আছে, যেখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সেখানে ওই অ্যাসিডের শক্তিও কি বলতো বেশি আসবে। তাহলে এখন এই জায়গাটাই হচ্ছে আমাকে একটু ফোকাস করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই কি হইলো, এখন এই পার্টটুকুর ভিতরে আমরা যদি একটু ফোকাস করি তাহলে পাচ্ছি কত দেখো তো, যেখানে 4 দুগুণে 8 আর 1 বাদ দিলে কত হয়, এটা হয়ে যায় +7। আবার এখানে 4 দুগুণে 8, 2 বাদ দিলে কত হয়, +6। আবার এখানে বলো কত, 3 দুগুণে 6, 1 বাদ দিলে কত, 5। তাহলে এখানে চলে আসলো 5। ভাই কি করলেন বুঝলাম না তো, আরেকবার করে দিচ্ছি রিজাল্টে দেখো, একটা করে দিই আমি, যে এখানে ও ছিল +1, যারটা বের করতে চাই ওরটা এক্স, আর এখানে কত -2 × 4, তাহলে আলটিমেটলি সলভ করলে কি আসে বলতো, এক্স ইকুয়ালস টু কি 2 × 4 -1 চলে আসে না। সো ওইটাই আমি এখানে করতেছিলাম, যে আমার অক্সিজেনের গুলা গুণ করে দিবা, হাইড্রোজেন বিয়োগ করে দিবা, এটাই করছি। দেখো এখানে কত আছে, 4 দুগুণে 8 মাইনাস কত 2, তাহলে অ্যান্সার কত 6। আবার করো 3 দুগুণে কত, 3 দুগুণে 6 -1 মানে কত 5। তাহলে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে তার কি বলছি, তার কিন্তু আলটিমেটলি অ্যাসিডের শক্তি বেশি আসবে। এই জন্য এই পোর্শনটুকুর শক্তি কিন্তু কি আসছে, সবচাইতে বেশি আসছে। ঠিক আছে, সুন্দর করে করে ফেলছি। এবার দেখো ভাই, এখান থেকে করে ফেললাম আমরা, কিন্তু সমস্যা হচ্ছে ভাই সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টের মধ্যে ধরো তোমার কাছে এখন কি আছে, HNO3, এখানে আছে H3PO4। ভালো মতন হিসাব করে তুমি দেখবা যে এখানে ওর জারণ মানও +5, ওর জারণ মানও +5। ঠিক আছে, দুইটা জারণ মানে +5 চলে আসছে। এখন এখানে মেইন রুলটা হচ্ছে এরকম, যদি কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, শর্টকাটে লিখলাম কেন্দ্রীয় পরমাণু, বুঝে নিও, এই কেন্দ্রীয় পরমাণু এর
জারণ মান যেটা আছে সেই জারণ মান যদি সেম চলে আসে, সেম, তখন তোমাকে দেখতে হবে কার আকার ছোট। মনে রাখবা, যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, যার কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট, সেই অ্যাসিডের কি হবে, শক্তিটা হয়ে যাবে বেশি। বাস এইটুকু মনে রাখলেই চলবে। যার কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট, তার অ্যাসিডের শক্তি কি তত বেশি। ওকে, তাহলে একটু মাথায় দেখো তো ভাই, এখন নাইট্রোজেনের মধ্যে শেল আছে কয়টা, 2 আর 5, তার মানে শেল আছে 2টা। ফসফরাসের শেল কয়টা, 2 8 কত 5, তাহলে এখানে শেল আছে 3টা। তাহলে অবশ্যই নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়। যার আকারটা ছোট হবে তার অ্যাসিডের শক্তি কি হবে, বেশি আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার খুবই সিম্পল সিম্পল দুইটা রুল, যে আমার ফার্স্ট অফ অল যার জারণ মান বেশি তার শক্তি বেশি, যদি জারণ মান সেম হয় তাহলে যার আকার ছোট কেন্দ্রীয় পরমাণুর তার শক্তি বেশি। সিম্পল হিসাব। তাহলে যদি আমরা পরের পেজে একটা সলভ করে ফেলি তাহলে কি পাচ্ছি দেখো। দেখো এখানের মধ্যে কি বলছিলাম, অক্সিজেনের ভ্যালুগুলো কি করবা, 2 দিয়ে গুণ করবা, হাইড্রোজেনের ভ্যালুটা বিয়োগ করে দিবা, তাহলে কত হয় বলতো, জারণ মান 5, তাহলে এখানে বসালাম 5। আবার করো এখানে কত হয় বলতো, এখানে কত, অক্সিজেন আছে 3টা, 2 দিয়ে গুণ, হাইড্রোজেন একটা বিয়োগ, তাহলে কত হয় 5, তাহলে এখানে আসলো 5। আবার করো এখানে কত আছে, 4 গুণ কত 2 8 মাইনাস কত 5, তাহলে এখানে কত আসবে 5। ঠিক আছে, এটা 5 আসলো। এবার এখানে কত হয় বলতো, এখানে আছে কত 3 দুগুণে 6, আর এখানে 2 বিয়োগ করো কত হয় 4, তাহলে এখানে আসলো 4। তাহলে কোনটা তীব্রতম, এই কোশ্চেনটা করছে। তাহলে এবার দেখো তো ভাই, এখানে 4 নাম্বারটা আগেই বাদ, কারণ হচ্ছে ওরটা সবচেয়ে কম আসছে, বাদ হয়ে গেছে। এবার তাহলে কি কি বাকি আছে, আমার কাছে বাকি আছে নাইট্রোজেন, ক্লোরিন আর ফসফরাস। তাহলে এবার তোমরা আমাকে বলো, কি জারণ মান যেহেতু সেম, তিনটারই জারণ মান সেম, ঠিক আছে, তাহলে এখন নাইট্রোজেন, এখানে কি আছে ফসফরাস, এখানে কি আছে ক্লোরিন, এই তিনটা নিয়ে কাজ করতে হবে। ওর শেল আছে 2 আর 5, ওর আছে 2 8 5, আর এখানে কি আছে 2 8 7। তাহলে সবচেয়ে ছোট আকার কার হবে, যার কি শেল সবচেয়ে কম, সবচেয়ে ছোট কথা। তাহলে যেহেতু ওর আকারটা ছোট, যেহেতু ওর আকারটা ছোট, এই জন্য কি হবে বলতো, ওর শক্তি সবচাইতে বেশি আসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে HNO3। ঠিক আছে, ফার্স্টে চেক করবা কোনটা জারণ মান বেশি আছে কিনা, যদি জারণ মান হাইয়েস্ট থাকে তাহলে অ্যান্সার কি হবে, ওইটাই হবে, ওই অ্যাসিডটাই হবে। কিন্তু যদি জারণ মান সেম হয়ে যায় তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে পুরো জিনিসটা নিয়ে কাজ করতে হবে, যে আচ্ছা জারণ মান সেম হলে কোনটার আকার ছোট, যেটার আকার ছোট ওটার ভ্যালু সবচেয়ে বেশি আসবে। ঠিক আছে, তাহলে যদি আমরা পরের পেজে যাই, তাহলে আমাদের নেক্সট চলে আসছে আমাদের হাইড্রা অ্যাসিড। তাহলে কোশ্চেন হচ্ছে হাইড্রা অ্যাসিডটা কি, হাইড্রা অ্যাসিডটা হচ্ছে আমাদের হাইড্রোজেন লাগবে, ওই হাইড্রোজেনের সাথে আমাদের কি লাগবে বলতো, একটা হ্যালোজেন লাগবে। তো আমাদের হ্যালোজেনটা চলে আসছে। তাহলে এখন খেয়াল করো ভাই, এই হাইড্রোজেন আর হ্যালোজেন নিয়ে যখন তুমি কাজ করবা গ্রুপ 17 এর মৌল, তখন কি কি যৌগ হইতে পারে, তখন হইতে পারে HI, হইতে পারে HBr, হইতে পারে HCl, হইতে পারে HF। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, পরেরটা হচ্ছে কি হাইড্রোজেন ব্রোমাইড, পরেরটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, পরেরটা হচ্ছে HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড। কখন, যখন ওরা গ্যাসীয় অবস্থায় আছে। কিন্তু যখন তুমি ওদেরকে অ্যাকুয়াস অবস্থায় দিয়ে দিবা তখন কিন্তু ওরা অ্যাসিড হয়ে যাবে, তাই না, অ্যাসিড হয়ে যাবে। তাহলে বলতো নাম কি হয়ে যাবে তখন, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। ঠিক আছে, গ্যাস অবস্থায় কিন্তু হাইড্রোজেন আয়োডাইড, ওটাই কথা ঠিক। কিন্তু যখন অ্যাকুয়াস সলিউশন মানে অ্যাসিড বানায় ফেলছো তখন কিন্তু নাম চেঞ্জ। ঠিক আছে, তখন নাম কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড। ঠিক আছে, এখন এখানে রুলটা কি, এখানে রুল একটাই, অত আহামরি জ্ঞান যাবে কিছু নাই। এখানে রুলটা হচ্ছে খুব সিম্পল, যে যত হচ্ছে অ্যানায়ন যে থাকবে, ওই অ্যানায়নের, ওই অ্যানায়ন যেটা থাকবে, ওই অ্যানায়নের আকারটা যত বড় হবে তত কি হবে, তত ইজিলি সে H+ কে ছাড়তে পারবে। এজন্য ওই অ্যাসিড যেটা থাকবে, ওই অ্যাসিডের শক্তি সবচেয়ে কি হবে, বেশি হবে। খুবই সিম্পল হিসাব, যে যে অ্যানায়নকে নিয়ে তুমি কাজ করতেছো সে অ্যানায়নটার আকারকে বিবেচনা করতে হবে। যদি আকারগুলা কি হয়, বড় হয়, তখন তার কি হচ্ছে হাইড্রোজেন দান করা সহজ হয়ে যাবে, এই জন্য তার অ্যাসিডের শক্তি কি বেশি। তাহলে চলো একটু ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এবার বলো, যেহেতু আমরা কি নিয়ে কাজ করতেছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে নামলে আকার কি হয় বলেন তো, আকার কিন্তু বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। তাহলে বলেন তো ওভারঅল তাহলে আকারের ক্রম কি দাঁড়াইলো হ্যালোজেনের জন্য, হ্যালোজেনের ক্রম জানাইলো হচ্ছে I- সবচাইতে বড়, তারপর কি Br-, তারপর কি, তারপর হচ্ছে Cl-, তারপর কি, তারপর হচ্ছে F-।
তাহলে কি বলছি, যার আকার সবচেয়ে বড় তার অ্যাসিডের শক্তি কিন্তু কি সবচেয়ে বেশি। তার মানে এখানে কি হবে, HI সবচেয়ে বড়, তারপর কি HBr, তারপর কি HCl, আর সবচেয়ে কম কে HF। তাহলে ম্যাক্সিমাম কার বলেন তো, তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে এই HI-টা। ঠিক আছে, এই HI-টাই কিন্তু ম্যাক্সিমাম শক্তি নিয়ে থাকবে। ওকে, তাহলে এবার দেখো ভাই এই পর্যন্ত কাজ করছি। তাহলে কি করছে, এই যে হাইড্রোহ্যালিক যে অ্যাসিডটা আছে এটার তীব্রতার সঠিক ক্রম কোনটা এটা জানতে চাইছে। তাহলে এই মাত্র কি বলছিলাম বলতো, যে এইখানে HI, এখানে HBr, আগের পেজেই করছো, HCl, আর এখানে HF ছিল। আয়োডিনের আকার সবচাইতে বড়, এই জন্য কি হচ্ছে, ও শক্তি সবচাইতে বেশি হচ্ছে। সো এই জন্য HI-টা কি হবে, HI-টা সর্বোচ্চ শক্তি নিয়ে আসে। তাহলে এবার দেখো কোনটার সাথে ক্রম মিলছে, সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে ক্ষমতা হচ্ছে ও। তাহলে কোনটা এখানে আছে এরকম মিলাও তো ভাই। প্রথম কথা লাস্টের দুটা বাদ, কারণ HCl সবচেয়ে বেশি না। তাহলে এখানে উপরে দুটার মধ্যে কোন একটা হবে। তাহলে HI এর পরে HCl, তারপরে HBr, না এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, HI, HBr, HCl, HF। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি আমাদের অবস্থা। তো আমরা সুন্দর করে পুরো জিনিসটা শেষ করে ফেলেছি। তো আমি তোমাদের 5 মিনিট সময় নিব, কারণ এখানে আসলে বলার অনেক কিছু আছে। একটু ঠান্ডা মাথায় শোনো, এটা আমাদের অ্যাডমিশনের ফার্স্ট লেকচার। যেহেতু এটা আমাদের অ্যাডমিশন এর সিকোয়েন্স অনুযায়ী প্রথম লেকচার হিসেবে কাজ করতেছে উদ্ভাসের রুটিনেও, সো আমাদেরকে খুব ক্লিয়ারলি একটু বুঝতে হবে যে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কতটুকু। কারণ এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু কেমিস্ট্রির একদম বেসিক অধ্যায়। কারণ এটার উপর বেস করে কিন্তু সামনে যৌগ মৌল অনেক কিছু তুমি কাজ করেছো, এবং ওই যৌগটার এক্সিস্টেন্স দিয়ে কিন্তু বাকি চ্যাপ্টার গুলো পারতে হবে। তোমাকে যখন দ্রাব্যতা চ্যাপ্টারে গিয়ে বলা হবে যে ভাই গ্লুবাল লবণ কোনটা, তুমি যেন চিনতে পারো, বা তোমাকে যখন একটা পিবিএস বলবে তুমি যেন যৌগটা চিনতে পারো, বা যখন তুমি হচ্ছে চলে যাবে ফার্স্ট পেপার ফোর্থ চ্যাপ্টারে HI বললে তুমি যেন যৌগ চিনতে পারো, বা হচ্ছে তুমি যখন কাজ করছো PCl3 তখন যেন যৌগ চিনতে পারো। ঠিক আছে, বা যখন তুমি জৈব যৌগ চলে যাবা তখন তুমি ঋণাত্মকতা যেন তুমি বের করতে পারো। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা সবার আগে পড়ানোর রিজনই হচ্ছে যেন এখান থেকে শুরু করে সবগুলাই তুমি রিলেট করতে পারো, সবগুলা আণবিক ভর যেন তুমি জানতে পারো। ঠিক আছে, তো এই ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই সেক্টরটার জন্য। এখন এখানে কি কি করতে হবে লাস্টে চ্যাপ্টারে ওটা বলে দিচ্ছি। এখন সবার আগে আপনাদের কাজ হবে পুরা জিনিসটা যেমনি পড়ছেন না কেন, সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই চ্যাপ্টারের একটা সাম আপ বানাবেন, চ্যাপ্টারের একটা সামারি বানাবেন। এই সামারির কাজটা কি, যে আপনি ফার্স্ট অফ অল প্রত্যেকটা টপিকের নাম লিখবেন, নাম লিখে প্রত্যেকটার পাশে 2, 3 বা 5 লাইন বা 10 লাইন কোনো ক্ষেত্রে ওটার রেফারেন্স কেও আপনি লিখে রাখতে পারেন। ঠিক আছে, এরপরে এই সামারিটার কাজ কি, যখন আপনি সেকেন্ড উইকে বা থার্ড উইকের দিকে যখন পড়বেন, এক নাগারে পড়তে পড়তে পড়া কারোই মনে থাকে না। অসুবিধা হচ্ছে ফোর্থ উইক নাগাদ গিয়ে আপনি ফার্স্ট উইকের পড়া ভুলে যাবেন, এটাই খুব নর্মাল। ঠিক আছে, তো ওইখানে গিয়ে আপনার কাজ কি, যখন আপনি ফোর্থ উইক বা পরের উইকে যখন যাচ্ছেন, এই উইকে গিয়ে হচ্ছে এই জিনিসটাকে আপনাকে উইকলি রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন উইকলি রিভিশন বলতে কি, ধরেন আপনি পরের দিন কেমিস্ট্রি পড়তেছেন, শুরুতে জাস্ট সামারিটা 10 মিনিটে দেখে নেন। ঠিক আছে, আর ওই যে ফার্স্টে বলছিলাম না, এই উইকলি রিভাইজের সময় অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকের ভিতরে মার্কিং করবেন, যে আপনি আপনি কোনটা কোনটা ভুল করতেছেন, কোনটা আপনার ভুল যাচ্ছে, কোনটা আপনার কাছে কঠিন লাগতেছে, এটা কিন্তু শুধুমাত্র আপনিই জানেন। সো এই মার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য যখন আপনি সামারি পড়তে যাবেন তখন আপনার কাছে খুব ক্লিয়ারলি রিলেট করতে পারতে হবে যে আচ্ছা ভাই ওইখানে সামারি পড়ছিলাম, এখানে তো এটা কঠিন লাগছিল, সো এটা একটু দেখে আসি। আমি পুরো চ্যাপ্টার আপনাকে পড়তে বলে আপনি শেষ করতে পারবেন না কোনোদিনও, বারবার প্রতি উইকে রিভাইজ দিয়ে সামনে পড়া সম্ভব না। কিন্তু আপনি যদি জাস্ট যেগুলো আপনি পারতেছেন না ওইটাকে একটু দেখে রাখেন, তাহলে 10 নম্বর উইক যেতে যেতে আপনার সবই মনে থাকবে। ঠিক আছে, আর খুব ক্লিয়ার একটা সাইকেল বুঝেন, আপনি একটু ভালো করে কথা বুঝবেন, আপনি পড়বেন আর এরপরে হচ্ছে ভুলবেন, এটাই হচ্ছে নর্মাল। ঠিক আছে, পড়বেন আর ভুলবেন, এটাই হচ্ছে পুরো সাইকেল চলবে। আপনি একবার পড়বেন, একবার ভুলবেন, একবার ভুলবেন, একবার পড়বেন, এই সাইকেলেই পুরো সময়টা ধরে কাজ করতে হবে। সমস্ত হিউম্যান বিইং এর পক্ষে এটা সত্য, যে ছেলেটা হচ্ছে বইটা ফার্স্ট হবে বা ডিউতে ফার্স্ট হবে, ওর পক্ষেও সারাক্ষণ রিভিশন ছাড়া পুরোটা একবার পড়ে শেষ পর্যন্ত মনে রাখা সম্ভব না, এটা পসিবল না। সো তোমাদেরকে যারা হচ্ছে যে যত বেশি কন্টিনিউয়াস রিভিশন দিবা, ওইখান থেকে কিন্তু পুরো জিনিসটার মোড় ঘুরে যাবে। ঠিক আছে, আর খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে, যে এখন এই পুরো জিনিসটা সামারি তো করলা, কোয়েশ্চেন ব্যাংক বন্ধ আসলা, বাট কোয়েশ্চেন ব্যাংকের সাথে অবশ্যই টেক্সট ব্যাংকের কিছু জিনিসপাতি কিন্তু তোমাকে এক্সট্রা পড়তে হবে, কারণ কিছু কোয়েশ্চেন কিন্তু ইউনিক হবে। যদি একটা কোয়েশ্চেনের মধ্যে 100টা কোয়েশ্চেন থাকে, যদি 60% কোয়েশ্চেন, মনে রাখবা যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে 60% কোয়েশ্চেনের টাইপ কমন পড়বে, কোয়েশ্চেন কমন পড়বে না।
কোয়েশ্চেনের টাইপ কমন পড়বে। আগের বছর আসছে ক্যালসিয়াম ক্লোরাইড, এই বছর আসবে ক্যালসিয়াম কার্বনেট। আগের বছর আসছে কোরান্ডাম, এই বছর আসবে অ্যালুমিনিয়াম অন্য কোনো একটা যৌগ। সো তোমাকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকের টাইপ ওয়াইজ পড়তে হবে, টাইপটা কমন পড়বে, ঠিক আছে? কোয়েশ্চেন হুবহু কমন নাও পড়তে পারে, কমন পড়লে ওটা ভালো, আলাদা জিনিস। এখন এই যে কোয়েশ্চেনের এক্সট্রা টাইপ যেটা চেঞ্জ হচ্ছে, ওটা তখনই তোমার কাজে লাগবে যখন তুমি একই সাথে টেক্সট বুক, একই সাথে কোয়েশ্চেন ব্যাংক, আর একই সাথে তুমি বারবার প্র্যাকটিস করা, এই তিনটা যখন মার্চ করতে পারবা, শুধু তখনই তোমার টাইমটা কম লাগবে। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার তুমি করতে পারতেছো না, বাট তোমার ফ্রেন্ডরা করে দেওয়ার ফাস্টও হচ্ছে, এটা তো ট্রু, তাই না? সো এই ব্যাপারটা খুব ভালো করে ফোকাস করতে হবে যে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে যেই যত রিভিশন দিচ্ছে তার ওই পয়েন্টটাতে। ধরো তুমি একটা কোয়েশ্চেন একটা তোমার হাজার নাকসার বইয়ের লাস্টে পড়ছো, ওই কোয়েশ্চেনটা যদি কারো পরীক্ষায় আসে, তাহলে তার মুখস্থ থাকলে সে ডাইরেক্টলি 10 সেকেন্ডে অ্যান্সার করে ফেলবে না। তুমি পড়ো নাই, তাহলে তুমি কি 10 সেকেন্ডে পারবা? পারবা না। এটা হচ্ছে সিম্পল অ্যান্সার। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার কমন পড়ার পসিবিলিটি বাড়তে থাকবে, ঠিক আছে? আর যেহেতু তোমরা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, একটা ছোট্ট সাজেশন থাকবে, অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক বা টেক্সট বুকের পাশাপাশি হাজারি স্যার যে আছেন, হাজারি স্যারের বইয়ের লাস্টের অবজেক্টিভ গুলো অবশ্যই করবা, লাস্ট এমসিকিউ গুলো অবশ্যই করে যাবা, ঠিক আছে? অবশ্যই আমাদের প্র্যাকটিস বুকের মধ্যে ওই জিনিসগুলো কিন্তু সলভ করে দেওয়া আছে, বাট যেহেতু তোমাদের টেক্সট বুকের ভিতরে তোমরা এই জিনিসটা করে আসছো, আমার এবং আলটিমেটলি হয় কি যে হাজার স্যারের বইকে অনেক বেশি রেফারেন্স করা হয় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। সো হচ্ছে স্যারের বইয়ের পুরো চ্যাপ্টার আমি পড়তে বলতেছি না, বাট যে যে বই পড়ছো অ্যাটলিস্ট এইটার বইয়ের লাস্টে এমসিকিউ যতটুকু তোমার সিলেবাসে আছে ওটুকু পড়ে যাও, কারণ হয় কি অনেক সময় কোয়েশ্চেন ওখান থেকে ডিরেক্টলি তুলে দেয়। সো এই জন্য আমি বলতেছি কোয়েশ্চেন ব্যাংক, টেক্সট বুক, কোথায় তোমার উইকলি রিভাইশন লাগতেছে, এই জিনিসগুলো পড়া তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমাদের সাথে অনেকদিন পর্যন্ত ক্লাস নিয়েছি, আই গেস যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। কোন রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে ভালো করে পড়াশোনা করবেন। আজকের চ্যাপ্টার এবং আজকের লেকচার এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।